ছাত্রদলের নেতৃত্বকে তখনকার প্যাসিবাদী আমল ভয় পেত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে এই জুলাই আগস্টে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের 142 জন নেতাকর্মী এখানে শহীদ হয়েছে। আপনি যেমন আপনার তালিকাটা নির্ধারণ করেছেন 142 জন, অন্যদের তালিকা কি খোঁজ নিয়েছেন কিনা? আপনি সোনা পড়লে খাঁটি হয়, আর আপনি পড়লে কি হবে? বদলায় মানুষ, বদলায় সমাজ রাষ্ট্র, সেই সঙ্গে বদলে যায় রাজনীতির ধরন। বিগত যে রাজনীতির রূপ ছিল চিরচেনা, যা অনেকের ভাবনায় এর পরিবর্তন বুঝি অসম্ভব। কিন্তু সব কিছু বদলের ধাক্কায় একদিন দেখা যায় চিরচেনা সেই রাজনীতির ধরনও বদলে গেছে আমূল। আর এই পরিবর্তনের মূলেই মাঠের রাজনীতি, যা নিয়ে গ্লোবাল টেলিভিশনের ভিন্নধর্মী আয়োজন। আর সঙ্গে রয়েছে আমি আওলাদ বাবলু। দর্শক, আজকের এই আয়োজন জুড়ে কে রয়েছে আমাদের অতিথি, চলুন দেখে নিই। দর্শক, ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে আসলে দেখেছেন যে আমরা আসলে আজকে মাঠের রাজনীতিতে কার সাথে কথা বলতে যাচ্ছি। সেই নোয়াখালী সুবর্ণচরের একজন মেধাবী শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক নোয়াখালী থেকে শেষ করে উচ্চশিক্ষা এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা সরাসরি চলে যাচ্ছি। নাসির ভাই, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের গ্লোবাল টেলিভিশনের ভিন্নধর্মী আয়োজন, আর এই আয়োজনে আজকে আমরা আপনাকে অতিথি হিসেবে পেয়ে আমরা খুবই খুশি। আমরা প্রথমেই জানতে চাই যে ছাত্রদলের যে সবচাইতে জনপ্রিয় যে স্লোগান আমরা দেখি যে শিক্ষা ঐক্য প্রগতি, এই শিক্ষা ঐক্য প্রগতি বলতে আসলে আপনারা কি বোঝান? আপনি জানেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1979 সালের 1 জানুয়ারি এটি প্রতিষ্ঠা করেছিলেন। বেসিক্যালি হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক ধরনের অনগ্রসরতা ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে। সেই ধারাবাহিকতায় উনি যখন এটি দেখতে পেয়েছেন, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের তৎকালীন যে সকল ছাত্র সংগঠনগুলো ছিল তারা যেরকম কাজ করছে তার একটু ভিন্নধর্মীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং তারই ধারাবাহিকতায় শিক্ষা ঐক্য প্রগতি, এই যে শিক্ষাকে ঐক্যবদ্ধভাবে একটি সমষ্টিগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, যেটি প্রগতি বলে, এগিয়ে নিয়ে যাওয়া, সামনে আরেকটু অগ্রসর হওয়া, এই তিনটিকে মূল মন্ত্র করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। বিগত 17 বছরে আমরা রাজনীতিতে যেই প্রেক্ষাপট দেখেছি এটা আসলে নতুন করে বলার কিছু নেই। সেই সময়টা পার করে এসছেন, এখন তো 5ই আগস্ট পরবর্তী একটা সময়। এই যে মানে আপনারা যে চিন্তাভাবনা ছিল শিক্ষা নিয়ে, প্রগতি নিয়ে যেটি বলছিলেন, এটা নিয়ে আপনারা বিগত 17 বছর কাজ করতে পারেনি। 5ই আগস্টের পরে আপনাদের এই কাজের অগ্রসর আসলে কতটুকু? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে এই গত 17 বছর যেই কথাটি আপনি বললেন, এটি ছিল সবথেকে ক্রান্তিকাল এবং সবথেকে খারাপ সময়। এই অর্থে খারাপ সময় বলছি, ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী, আপনি গণমাধ্যমের কর্মী হিসাবে জানেন, এই সময়ে যারা গুম খুনের শিকার হতে হয়েছে। এবং এটি শুধুমাত্র একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার এবং সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ যে আন্দোলনকে এগিয়ে নেওয়ার নিরন্তর প্রচেষ্টা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর ক্ষেত্রে। শুধু এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী যারা গত 17 বছরে গুম খুনের শিকার হতে হয়েছে। আপনাকে যদি আরেকটু এগিয়ে যেতে চাই, শুধু ছাত্রদলের নেতাকর্মী নয়, বরং ছাত্রদল থেকে উঠে এসে যারা জাতীয় রাজনীতিতে একদম গণমানুষের পক্ষে কাজ করছে সেরকম নেতাদেরকে গুমের শিকার হতে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দমিয়ে দেওয়ার জন্য গত 17 বছর ধরে খুনি হাসিনা এমন কোনো কাজ রাখেন নাই যেটি ছাত্রদলের উপর তিনি করেন নাই। গুম করেছেন, খুন করেছেন, নির্যাতন করেছেন, রিমান্ডে নিয়ে মেরে ফেলেছেন। ছাত্রদলের নেতৃত্বকে তখনকার প্যাসিবাদী আমল ভয় পেত। গণঅভ্যুত্থানে আপনি দেখেন যে জুলাই এবং আগস্টে বাংলাদেশের অনেক ছাত্র সংগঠন এখানে অংশগ্রহণ করেছে, কেউ প্রকাশ্যে অংশগ্রহণ করেছে, কেউ হয়তো অনেকে বলছেন গুপ্তভাবে করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে এই জুলাই আগস্টে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের 142 জন নেতাকর্মী এখানে শহীদ হয়েছেন। আপনি দেখুন যে এই যে সংখ্যাটা,
142 জন নেতাকর্মী শহীদ হওয়া এটি কোনো সহজ কোনো কাজ নয়। যেদিন আমাদের শহীদ ওয়াসিম আকরাম 16ই জুলাই চট্টগ্রামে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে চলে আসুন 16 এই যে ডাক দিয়েছেন, এই ডাক শুধু গণতান্ত্রিক আমি সকল মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়ে তিনি এটি 5ই আগস্ট পর্যন্ত চলমান ছিল যে আমাদের নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। 5ই আগস্টের পরে আমরা একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য এবং শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার আমাদের সকল প্রচেষ্টা চলমান রয়েছে। এখন যেটি বললেন যে আসলে বিগত সময় আপনাদের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তো 5ই আগস্টের পরে আপনারা এখন অনেকটাই রিলিজ। আমি যদি বলি যে আপনি যেটি বললেন যে এই যে আগস্টের গণ অভ্যুত্থানে আপনার ছাত্র দলেরই প্রায় 142 জন প্রাণ দিয়েছে, আপনি আবার বললেন যে এর পাশাপাশি অনেকগুলো ছাত্র সংগঠন আপনাদের এই আন্দোলনে সহযোদ্ধা ছিল। আমি যদি জানতে চাই, আপনি যেমন আপনার তালিকাটা নির্ধারণ করেছেন 142 জন, অন্যদের তালিকা কি খোঁজ নিয়েছেন কিনা আপনি? দেখুন, এখানে দুইটি বিষয়। একটি হচ্ছে যারা জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে, আমরা তো মনে করি প্রায় 2000-এরও বেশি মানুষ আসলে এখানে শহীদ হয়েছে। এটি সরকারের দায়িত্ব ছিল প্রথমত এই তালিকা প্রণয়ন করা, সরকার এটি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তো আমরা ছাত্র সংগঠন হিসাবে যারা আমাদের সহযোদ্ধা, যারা আমার সংগঠনের, আমরা তাদের তালিকা প্রকাশ করেছি, কিন্তু ছাত্র সংগঠন হিসাবে অন্য ছাত্র সংগঠনে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু আমরা খোঁজখবর নিয়েছি। হয়তো আমাদের যারা তাদের আমরা খোঁজখবর নিয়েছি, এটি হয়তো স্বাভাবিকভাবে আমরা বেশি নিয়েছি, কিন্তু অন্য ছাত্র সংগঠনে যারা শহীদ হয়েছেন বা অন্য দলে যারা শহীদ হয়েছেন তাদেরও খোঁজখবর নিয়েছে। এই যে গত 2 দিন আগে ছাত্র ইউনিয়নের যে যিনি শহীদ হয়েছেন, আমরা ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। হয়তো আমরা যারা আমাদের দলে যারা শহীদ হয়েছেন তাদের একটু বেশি নিয়েছে, কিন্তু অন্যদের আমরা খোঁজখবর নিয়েছি। কিন্তু তালিকা প্রণয়ন করা এটি হয়তো আমাদের কাজের সামর্থ্যের বাইরে, যে অন্য কোন ছাত্র সংগঠনে কতজন শহীদ হয়েছেন তালিকাটা নির্ধারণ করা। আপনি তো আপনার দলের পক্ষের যেই যারা শহীদ হয়েছেন তাদের তালিকা আপনি দায়িত্ব নিয়ে করা খুবই স্বাভাবিক, কিন্তু খোঁজ নেওয়ার যে বিষয়টা, যেহেতু আপনাদের এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল বিষয় ছিল আপনার সাথে সহযোদ্ধা ছিল, কিন্তু তারা, আমরা যখন যুদ্ধে যাই সহযোদ্ধা, সে কি কোন জাতি কোন দলের, ইট ডাজন্ট ম্যাটার, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সে আমার সহযোদ্ধা। সেই সহযোদ্ধার ভূমিকাটা বা তার খোঁজ নেওয়া, তার পরিবারের খোঁজ নেওয়া, সেটি আপনারা রেখেছেন কিনা? হ্যাঁ, আমি তো বললাম সেটি হচ্ছে যে শুধু আমরা না, ধরুন 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের সকল শহীদদের বিষয়ে বা সকল শহীদদের পরিবারকে আমাদের ছাত্র সংগঠন হিসাবে ছাত্র দলের পক্ষ থেকে আমরা সহযোগিতা করার আমাদের সামান্যতম আমাদের প্রচেষ্টা ছিল খোঁজখবর নেওয়া। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমার বিএনপি পরিবার নামে একটি সংগঠন আছে, জানেন, এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এটি পরিচালিত হয়। এটি প্রতিটি শহীদ পরিবারকে এটি দেখাশোনা করেছেন এবং তালিকাও প্রণয়ন করেছেন। সরকারের পক্ষ থেকে যে তালিকা হয়েছে সেটি, এবং এমনকি আমাদের দলের পক্ষ থেকে একটি তালিকা করা হয়েছে ওভারঅল, সেটির মাধ্যমে খোঁজ খবর নেওয়া হয়েছে। এবং আমাদের দল ইতিমধ্যে গণমাধ্যমেও বলেছেন, যদি আমরা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, প্রতিটি পরিবারকে দেখাশোনা করা, প্রতিটি পরিবারকে খোঁজখবর রাখা, এটি দলীয়ভাবে করা হচ্ছে। একই সাথে দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় সেটি রাষ্ট্রীয়ভাবে আসলে করা হবে। আমরা আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে বিগত শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসের মনে হয় একই, বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একই পরিস্থিতি ছিল, যে বিরোধী রাজনীতি যারা করে, ভিন্ন মতের রাজনীতি যারা করে, এই সমস্ত শিক্ষার্থীদেরকে হলে ঢুকতে দেওয়া হয়নি, ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। মানে তাদের সেশন পার হয়ে গেছে, তারা পরীক্ষা দিতে পারেনি। তাদের জন্য আসলে আপনারা, আমরা মাঝখানে দেখেছি যে আপনারা তাদের জন্য ব্যবস্থা নিয়েছেন। তাদের সর্বশেষ অবস্থাটা কি আরেকটু যোগ করি, সেটি হচ্ছে আপনারা কি শুধু ছাত্র দলে যারা এই শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের জন্য এগিয়ে এসেছেন, নাকি সার্বিকভাবে যারা এই শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের পাশেও আপনারা দাঁড়িয়েছেন? এখনকার যে প্রশাসন কাজ করছে, ধরুন শুরুতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে যে গত 17 বছর ধরে যে সকল শিক্ষার্থীকে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত করা হয়েছে, এখানে ছাত্রদল না, সকল শিক্ষার্থীদের কথা বলেছে, এটি ছাত্রদলের পক্ষ থেকে প্রথম করা হয়েছে, যে তাদেরকে পুনর্বিবেচনায় করে পুনর্ভর্তি অথবা যে প্রক্রিয়ায় তারা যেন তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে, এই নিয়ে আমরা একটি স্মারকলিপি দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় সহ বাকি যে আরও যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ
আমাদের শিক্ষকরা রয়েছেন, তাদের সবাই নিকটে আমরা এই বিষয়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। আমরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পক্ষ থেকে যে দাবিগুলো ছিল সেই দাবির মধ্যে এটি গুরুত্বপূর্ণ ছিল, সেখানে ছাত্রদলের কোনো বিষয় ছিল না। এখন ধরুন এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংখ্যাটা আসলে বেশি, যে রাজনৈতিক কারণে। তো সুতরাং এর বাহিরেও কিন্তু আমি খোঁজখবর নিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বাহিরেও অন্য অনেকেই, আমি তো দেখেছি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, এমনকি গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন, তারাও তাদের অনেককেও বঞ্চিত করা হয়েছে। তো তারাও এখন অ্যাপ্লিকেশন করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো সহনীয়ভাবে কিন্তু দেখে মানবিকভাবে তাদেরকে শিক্ষা জীবন যারা শেষ করতে পারে তারা কিন্তু এই পদ্ধতিগুলো গ্রহণ করছে। এখানে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন থেকে মানে সরে যাওয়ার কারণে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেকের আবার নতুন করে শিক্ষা জীবনে ফিরে আসার যে প্রচেষ্টা, যে মানসিক পরিস্থিতি, সেটি নাই, একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সব বিশ্ববিদ্যালয়ের থেকে তাদের সেশন চার্জে আলাদা একটা চার্জ বা ফি দেওয়া হয়েছে। সেই ফিটি আসলে প্রতি বছর অনুযায়ী আপনি কি মনে করছেন যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি কি একজন শিক্ষার্থীর জন্য এটি বেয়ার করা সহজ কিনা? যদি বেয়ার করা সহজ না হয়ে থাকে, সেটি আপনার সংগঠনের পক্ষ থেকে সেই শিক্ষার্থীকে আপনার সহযোগিতা দিয়েছেন কিনা এটি জানতে চাই। প্রথম যে অংশটি সেটি হচ্ছে, ধরুন অনেকে 17 বছর আগে, 15 বছর, 10 বছর আগে যারা শিক্ষা কার্যক্রম শেষ করতে পারেনি, তারা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের বাকি শিক্ষা কার্যক্রম শেষ করা এটি খুবই আসলে কষ্টকর। কারণ এর মধ্যে 17টি বছর পার হয়েছে, তার জীবন থেকে অনেকগুলো বছর চলে গেছে। এখন সে এই পড়াশোনা থেকে মানিয়ে নেওয়া এটি খুবই কষ্টকর। এটা আপনি ঠিকই বলেছেন, এটি আমার জন্য হলে খুব কষ্টকর হতো, কিন্তু এটি বাস্তবতা, আপনাকে এই বাস্তবতার মধ্যে এখন যেতে হবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নর্মালি যে মানে হচ্ছে বিলম্বের ভর্তি বা বিশেষ বিবেচনায় যে ভর্তির পরে তাদের যে চার্জটুকু হয় সেটি কিন্তু অর্ধেকে কমিয়ে আনা হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে দাবি ছিল। আমরা বলেছিলাম অন্তত 3-এর এক ভাগ করার জন্য, অন্তত যদি 30,000 টাকা হয় যেন সেটি 10,000 টাকা করা হয়। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাপ আলোচনা করে সেটি অর্ধেক করা হয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি, বিশেষ করে ছাত্রদলের বাহিরে আমাদের কাছে কেউ ব্যক্তিগতভাবে সেরকম বলেনি যে তাদের আর্থিক সহযোগিতা লাগবে। অনেকে আমাদের কাছে যেন পলিসিটা, মানে ভর্তির প্রক্রিয়াটা যেন সহজ হয়, যেন অনেক বেশি জটিল না হয়। সিন্ডিকেট, আপনি জানেন যে এই প্রক্রিয়াগুলো কঠিন, কিন্তু এগুলো অনুমতি নিতে হয়, একদম সর্বোচ্চ অথরিটির অনুমতি নয়। এমনকি 2-1 বিষয়ে আমি শুনেছি যিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রয়েছেন, মানে আমাদের মাননীয় রাষ্ট্রপতি, ওনারও অনুমতি প্রয়োজন হয়েছে। সুতরাং প্রক্রিয়াগুলো খুবই জটিল, এই প্রক্রিয়াগুলো যেন সহজ করা হয় সে বিষয়ে আমরা আসলে গুরুত্ব আরোপ করেছি। বললেন যে আসলে এই সহযোগিতার জন্য কোনো শিক্ষার্থী আপনাদের কাছে আসেনি, যদি আসে আমাদের টেলিভিশনের স্ক্রিনে আজকে আমরা দর্শকদের জানাতে চাই, ধরেন কেউ আসলো ছাত্র সংগঠনের কাছে, আপনার কাছে আসলো, আপনি কি তাদের পাশে থাকবেন কিনা সহযোগিতা? আমরা অবশ্যই পাশে থাকবো। আপনি জানেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে, কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরই 5 জন শিক্ষার্থীর আমরা ভর্তির বিষয়ে আমরা সহযোগিতা করেছি আমাদের সামর্থ্য অনুসারে। এখন এখানে কেউ আমাদের কাছে আসলে যে সহযোগিতা চেয়েছে সেটা হচ্ছে পলিসিগত বিষয়, যেন ভর্তি প্রক্রিয়াটা সহজ হয়, এটি আসলে অনেকে বেশি গুরুত্ব আরোপ করেছে। আপনি জানেন এটা খুব কঠিন, আর এই প্রক্রিয়াগুলো শেষ করতে সিনেট, সিন্ডিকেট, মাননীয় উপাচার্য, এমনকি চ্যান্সেলর পর্যন্ত এই প্রক্রিয়াগুলো জটিল অনেক সময়। এগুলো সহজ করার জন্য বা ছাত্র সংগঠন হিসেবে আমাদের কাছে দাবি করেছে অনেকে। কেউ যদি এর পরেও তার যদি সীমাবদ্ধতা থাকে, আমরা আমাদের সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করব, আমরা করেছি। দর্শক, আমাদের মাঠের রাজনীতির আলোচনায় আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনলেন। আমরা চেষ্টা করেছি, আসলে ছাত্র রাজনীতির অনেক বিষয় থাকে, সব কিছু আসলে এই অল্প সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব না। হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আরও অনেক পর্বে কথা বলতে পারবো। আর আপনারা তো রয়েছেনই আমাদের সাথে, আমাদের ফেসবুক, ইউটিউব, আমাদের যে সোশ্যাল মাধ্যমগুলো রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনারা আরও কী জানতে চান। আপনাদের অতিথি আমাদের পরবর্তী আরও অনেক পর্বে আসবে। তো এতক্ষণ আমরা আসলে খুব আপনাদেরকে হয়তো বোর করেছি, কিন্তু আমরা চমৎকার একটি সেগমেন্টে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের যেই পর্ব, সেটি হচ্ছে উত্তর চাই 30 সেকেন্ডে। 30 সেকেন্ডের মধ্যেই আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নাসির কি আলোচনায় থাকতে চায় নাকি মানুষের সেবায়? কি বলবেন? মানুষের সেবায়, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের
মান উন্নয়নে কাজ করতে চাই। বিগত শাসন আমলে একটি সুন্দর দিনের অনুভূতি জানতে চাই, কি বলবেন? ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছিলাম 2024 সালের 1 মার্চ। আমরা যাচ্ছি তৃতীয় প্রশ্নে। সোনা পড়লে খাঁটি হয়, আর আপনি পড়লে কি হবে? ভালো মানুষ হতে চাই। আমরা চতুর্থ কোশ্চেনে যেতে চাই। কি বলতে চান দর্শকদের? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, ঐক্য, প্রগতিকে পতাকাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কাজ করছি। একই সাথে বাংলাদেশ বিনির্মাণেও একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ অবিরাম চলমান রয়েছে। আমরা ভবিষ্যতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আসার জন্য আমরা অনুরোধ করছি, এবং অতীতেও বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর পূর্ণ আস্থা রেখেছে। সে আস্থায় প্রতি বিশ্বাস রেখে আমরা ভবিষ্যতে কাজ চলমান রাখতে চাই। দর্শক, এই যে আমাদের লাস্ট যে সেগমেন্ট ছিল, সর্বশেষ সেগমেন্টে যেহেতু প্রত্যেকটি কোশ্চেনের উত্তর তার জন্য সময় নির্ধারণ ছিল 30 সেকেন্ড, দেখতেই পেয়েছেন যে চতুর্থ কোশ্চেনে ওনার টেম্পো কতটাই বেড়ে গেছে। সর্বশেষ কোশ্চেনে যেটি জানতে চাই, আমরা আপনাকে ঠিক কতটা বিরক্ত করতে পেরেছি? খুব তাড়া দিয়েছেন, সকালে না খাই এখানে আসছি, এখানে পাউরুটি কলা খেয়েছি জগন্নাথ হলে, তারপরেও আমি খুব বেশি বিরক্ত হইনি। আপনি খুবই সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। আমরা এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি। আজকে এই প্রথম প্রোগ্রাম। একই সাথে গ্লোবাল টিভির যে নিউজগুলো, ওগুলো একটু ভিন্নধর্মী হয়ে থাকে। আমি আশা প্রকাশ করছি যে এই প্রোগ্রামটি একটু ভিন্ন দাসের হবে এবং দর্শকরা উপভোগ করতে পারবে, এবং বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এটি উপভোগ করবে বলে আমি প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের মাঠের রাজনীতির এই ভিন্নধর্মী আয়োজন। ঠিক পরবর্তী আয়োজনে এমন কোনো অতিথি থাকবেন, সেই আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের সঙ্গে থাকুন, সাথেই থাকুন।